ধর্ষণ শব্দটা লোমহর্ষক। শুনলেই গায়ে কাঁটা দেয়। অপরাধীদের প্রতি ঘৃণায় গা ঘিন ঘিন করে ওঠে। কোনো ধর্ষণের ঘটনা সামান্য হয় না। সমস্ত ধর্ষণের ঘটনা লজ্জাজনক ও নিন্দনীয়। তবুও এই ধর্ষণের ঘটনা যেন সমস্ত ঘটনার ঊর্ধ্বে। অত্যাচারের সমস্ত মাত্রা ছাড়িয়ে যাওয়া এক ঘটনা, যা শুনলে, জানলে আপনিও নিজেকে স্বাভাবিক রাখতে পারবেন না। এই ঘটনা জাপানের এক ১৭ বছরের কিশোরী জুনেও ফুরুতার। এই ঘটনা জাপানের রাজধানী টোকিওতে ঘটেছিল ২৩শে জানুয়ারি ১৯৮৯। জাপানের পুলিশ টোকিও থেকে কিছু দূরে অবস্থিত আয়াসি নামের একটি জায়গা থেকে দুটো ছেলেকে একটি ১৯ বছরের মেয়ের সাথে ধর্ষণ করার অপরাধে গ্রেপ্তার করে। তাদের দুজনের নাম ছিল হিরোশি মিয়ানো এবং জো ওগুরা। পুলিশ এদের নামে ভালো করে তদন্ত করার পর জানতে পারে এরা দুজন জাপানের একটা বড় ক্রিমিনাল গ্যাং, ইয়াকুজার জুনিয়র। আর এদের নামে আগে থেকেই অনেক ছোটখাটো অপরাধের মামলা রয়েছে। প্রায় ২ মাস ধরে এই কেসের তদন্ত চলতে থাকে। তারপর ২৯শে মার্চ ১৯৮৯ এদের ঘর সার্চ করতে গিয়ে পুলিশ এদের ঘর থেকে মহিলার অন্তর্বাস এবং পোশাক খুঁজে পায়। এর ফলে এদের ওপর পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। পুলিশ এদের কড়াভাবে জেরা করা শুরু করে। এদের দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও এরা কেউ মুখ খোলে না। তখন পুলিশের মনে পড়ে আজ থেকে ৪ মাস আগে আয়াসিতে একজন মহিলা এবং তার ৭ বছরের বাচ্চার খুন করা হয়েছিল। পুলিশের সন্দেহ হয় যে সেই খুনের মামলাতেও নিশ্চয়ই এদের দুজনের কোনো না কোনো হাত আছে। পুলিশ নিজেদের সন্দেহ সঠিক কিনা জানার জন্য হিরোশিকে মিথ্যে করে বলে যে, আমরা জানি তুমি একজনের খুন করেছ। এটা শোনা মাত্র হিরোশি ভয় পেয়ে যায়। সে ভাবে তার বন্ধু জো ওগুরা হয়তো সমস্ত সত্যি কথা বলে দিয়েছে। এরপরে ভয়ে হিরোশি স্বীকার করে যে হ্যাঁ, সে একটা খুন করেছে। এতে পুলিশ বেশ খুশি হয়, কারণ তারা হিরোশিকে জিজ্ঞাসাবাদ করেছিল একটি ধর্ষণের কেস নিয়ে, আর এখন এরা একটা মার্ডার কেস নিয়েও জানতে পারবে। তারপর পুলিশ ওকে লাশ কোথায় আছে জিজ্ঞেস করলে হিরোশি লাশের ঠিকানা পুলিশকে জানায়। পুলিশ সেই দিনই নিজের টিমকে নিয়ে টোকিওর কাটা নামে একটি জায়গায় পৌঁছে যায়। ওই জায়গাটি সমুদ্রের একেবারে কাছে অবস্থিত। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর পুলিশ একটা ফাঁকা জায়গায় একটা বড় ড্রাম খুঁজে পায়। সমস্ত ড্রামটি সিমেন্ট আর কংক্রিট দিয়ে ভর্তি ছিল। তবে সেই ড্রাম থেকে একটা অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। তারপর ট্রেনে করে ওই ৩০৫ কেজি ওজনের ড্রামকে তুলে নিয়ে আসা হয়। ড্রাম থেকে সিমেন্ট আর কংক্রিটকে ভেঙে বের করার পর সেই ড্রাম থেকে একটা মেয়ের লাশ পাওয়া যায়। তার সেই লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটার মুখ দেখে চেনা যাচ্ছিল না। লাশ দেখে মনে হচ্ছিল যেন ২ থেকে ৩ মাস আগেকার লাশ। পুলিশ ফিঙ্গারপ্রিন্টসের মাধ্যমে লাশের ব্যাপারে জানার চেষ্টা করতে থাকে। ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা যায় যে এই লাশটি সেই মহিলার লাশ নয়, যার ব্যাপারে পুলিশ হিরোশিকে জিজ্ঞাসা করেছিল। এই লাশ জাঙ্কো ফুরুটার, যা জেনে পুলিশ একেবারে হতবাক হয়ে যায়। পুলিশ যদি হিরোশিকে কোনোদিন সেই খুনের ব্যাপারে জানাতে না চাইতো, তাহলে হয়তো জাঙ্কো ফুরুলার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা কেউ কখনোই জানতে পারত না। পুলিশ এরপর হিরোশি আর জো ওগুরাকে জাঙ্কো ফুরুতার মৃত্যুর সম্বন্ধে জেরা করা শুরু করে। এরপর এরা দুজনেই ঘটনা পুলিশকে বলে। জাঙ্কো ফুরুটা একজন ১৭ বছর বয়সের সুন্দরী কিশোরী ছিল। ১৮ই জানুয়ারি ১৯৭১ সাল জাপানের মিসাতো সাইতামা শহরে জন্মগ্রহণ করে মেয়েটি। জাঙ্কো পড়াশোনায় বেশ ভালো মেয়ে ছিল। মিসাত শহরে ইয়াসিও মিনামি নামের একটি স্কুল থেকে জাঙ্কো পড়াশোনা করেছিল। জাঙ্কোর প্রথম থেকে ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করে জীবনে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের একটা পরিচয় করবে। সেই কারণে জাঙ্কো কোনোদিন নেশা করা, পার্টি করা এসব কোনো কিছুই সে করত না। সবসময় নিজের পড়াশোনা নিয়েই থাকত। স্কুলের পড়া শেষ হয়ে যাওয়ার পর সে ১৯৮৮ সালে অক্টোবর থেকে একটি প্লাস্টিক কারখানায় পার্ট টাইমের কাজ করত। এছাড়াও জাঙ্কো একটি ইলেকট্রনিক্স দোকানেও ফুল টাইম কাজ করার পরিকল্পনা করেছিল। সেটা সে এপ্রিলে তার স্নাতক শেষ হয়ে যাওয়ার পর করবে বলে ঠিক করে। তবে জাঙ্কোর এত স্বপ্ন আর তার সরল মনই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। জাঙ্কো যে স্কুলে পড়তো সেই স্কুলে হিরোশিও পড়তো। হিরোশি জাঙ্কোকে মনে মনে পছন্দ করত।
হিরোশি জাঙ্কোকে ওর সাথে ডেটে যাওয়ার কথা বললে জাঙ্কো তাকে একেবারে না বলে দেয়। জাঙ্কো জানতো হিরোশি কেমন ছেলে। তাছাড়া পুরো স্কুল জানতো যে হিরোশি ইয়াকুজার সদস্য। তাই ওকে সবাই স্কুলে একটু ভয় করত আর এড়িয়ে চলত। কিন্তু জাঙ্কো ছিল সাহসী মেয়ে। তাই সে হিরোশিকে মুখের ওপর না করতে পেরেছিল। আর জাঙ্কোর এই না বলার জন্যই হিরোশি মনে মনে জাঙ্কোর প্রতি প্রতিশোধ নিতে চায়। কারণ না শুনতে হিরোশি পছন্দ করত না। 25শে নভেম্বর 1988 সাল এক সন্ধ্যায় হিরোশি ওর এক বন্ধু নুভুরো মিনাতোর সাথে সাইকেলে মিশাতোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। আসলে ওদের কাজ এটাই ছিল, কাউকে একা পেলে ছিনতাই করা বা কোনো মেয়েকে একা পেলে তার সুবিধা নেওয়া। সেই দিন হিরোশি দেখল জাঙ্কো রাত 8টায় ওর কাছ থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছে। হিরোশি জাঙ্কোকে দেখি ওর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এতদিন ধরে যেটা সুযোগ সে খুঁজছিল, এখন সেই সুযোগ ওর সামনে। হিরোশি মিনাতকে জাঙ্কোর ব্যাপারে সবটা জানায়। সবটা শুনে মিনাতো জাঙ্কোর সাইকেলে লাথি মেরে ওকে ফেলে নিজে বাইক নিয়ে পালিয়ে যায়। তারপর হিরোশি জাঙ্কোকে সাহায্য করতে আসায় এমন ভাব দেখায় যেন একটু আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ও কিছুই জানে না। তারপর হিরোশি জাঙ্কোকে বলে যে অনেক রাত হয়ে গেছে আর ওই ছেলেটা আবার হয়তো আসতে পারে। হিরোশি ওর সাথে গিয়ে ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসার কথা বলে। জাঙ্কো হিরোশিকে চিনত, তাই জাঙ্কো হিরোশির ওপর ভরসা করে ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর হিরোশি জাঙ্কোকে একটা খালি গুদাম ঘরে নিয়ে যায়। তারপর ওকে সমস্ত ঘটনা খুলে বলে, আর এটাও বলে যে সে যদি চিৎকার করে বা হিরোশির কথা না শুনে তাহলে জাঙ্কোকে সে একেবারেই মেরে ফেলবে। জাঙ্কো হিরোশির এই কথা শুনে ভয় পেয়ে যায়। তারপর হিরোশি জাঙ্কোকে ধর্ষণ করে। তারপর রাত 9:50 নাগাদ একটা ট্যাক্সিতে জাঙ্কোকে একটা হোটেলে নিয়ে আসে। সেখানে আরেকবার জাঙ্কোকে ধর্ষণ করে। এরপর ওর যখন মন ভরে যায় তখন হোটেলের ফোন থেকে নোভারু মিনাতোকে ফোন করে জাঙ্কোর সাথে যা যা করেছে সবটা জানায়। তখন মিনাটোর সাথে জো ওগুরা আর ইয়াসুই ওয়াটানাবো ছিল। তারা সব শুনে বলে যেন এখন জাঙ্কোকে সে না ছাড়ে, ওরা কিছুক্ষণ পরেই আসছে। ততক্ষণে 25শে নভেম্বর রাত 12টা, অর্থাৎ 26শে নভেম্বর হয়ে গিয়েছে। 26শে নভেম্বর সকাল 3টে নাগাদ হিরোশি জাঙ্কোকে নিয়ে একটা পার্কে যায়। সেখানে আগের থেকেই নুবারু মিনাতো, জো ওগুরা আর ইয়াসুশি ওয়াটানাবো ছিল। হিরোশি জাঙ্কোর ব্যাগের একটা নোটবুক থেকে জাঙ্কোর বাড়ির ঠিকানা পেয়ে গিয়েছিল। এখন জাঙ্কোকে এটা দেখিয়ে বলল জাঙ্কো যদি ওদের কথা না শোনে তাহলে ওরা জাঙ্কোর বাড়ির সকলকেও মেরে দেবে। জাঙ্কো ওই 4জন ছেলের কাছে আরো অসহায় হয়ে পড়ল। ওদের কথা মেনে নেওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। তারপর ওরা জাঙ্কোকে আয়েশের একটা ঘরে নিয়ে আসে। ঘরটা নুভারু মিনাতোর ছিল। সেখানে সে তার বাবা মার সাথেই থাকতো, কিন্তু ওর বাবা মা কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতো বলে ঘর সবসময় খালিই থাকতো। 4জন মিলে সেই বাড়িতে জাঙ্কোর সাথে গণধর্ষণ করে। এদিকে জাঙ্কোর বাড়ির লোকজন জাঙ্কোর জন্য খুব চিন্তায় পড়ে যায়। তারা জাঙ্কোকে অনেক জায়গায় খোঁজে, কিন্তু ওর কোনো খবর পায় না। এর মধ্যে 26 তারিখও পেরিয়ে গেছে, 27শে নভেম্বর 1988। জাঙ্কোর বাড়ির লোকজন পুলিশে জাঙ্কোর মিসিং ডায়েরি করে, আর পুলিশ জাঙ্কোকে খোঁজা শুরু করে। হিরোশি এই খবর শোনার পর জাঙ্কোকে ভয় দেখিয়ে ওর ঘরে ফোন করায় আর ওদের বলে যে সে তার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে এসেছে, সে একদম সুস্থ আছে, ভালো আছে। তাই ওর বাড়ির লোকজন যেন ডায়েরিটা তুলে নেয়। জাঙ্কোর ফোন পেয়ে ওর বাড়ির লোকজন নিশ্চিন্ত হয়ে যায়, কমপ্লেন তুলেও নেয়। এদিকে হিরোশি আর বন্ধুরাও নিশ্চিত হয়ে যায়। তারপর থেকেই মিনাটোর বাড়িতে ইয়াকুজার গ্যাং থেকে লোকজন আসা শুরু করে। যে যখন খুশি আসতো আর জাঙ্কোর সাথে শারীরিক অত্যাচার করে ওকে ধর্ষণ করত। যখন মিনাটোর বাবা আসতো তখন জাঙ্কুকে জোর করে ওরা মিনাটোর গার্লফ্রেন্ডের মতো থাকতে বলতো। জাঙ্কো এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে কিচ্ছু বলতে পারত না। কিন্তু কিছুদিন পরেই মিনাটোর বাবা মা বুঝতে পারলো যে এখানে কি চলে, কিন্তু তা সত্ত্বেও ওরা চুপ করে থাকলো। ওরা জানতো যে হিরোশি ইয়াকুজা গ্যাংয়ের একজন। তাছাড়া যে অন্যায় কাজে ওদের নিজেদের ছেলে সামিল, সেখানে ওরা কি করে পুলিশের কাছে যাবে? তাই এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাটকও শেষ হয়ে গেল। এর মধ্যে 7টা দিন কেটে গেছে, আর এই 7 দিনে জাঙ্কোর সাথে 100 বারের বেশি ধর্ষণ হয়েছে। তারপর নানান ধরনের শারীরিক অত্যাচার। ওরা জাঙ্কোকে ঠিকমতো খাবার জল কিছুই দিত না। সারাদিন জাঙ্কোকে উলঙ্গ করে রাখত। ইয়াকুজা গ্যাংয়ের যখনই কেউ আসতো তার সামনে জাঙ্কোকে ওইভাবেই আনা হতো। তারপর ওর ওপর চলত নানা ধরনের অত্যাচার।
কখনো উলঙ্গ করে নাচানো, কখনো মারা, জোর করে মদ, সিগারেট খাওয়ানো। ডিসেম্বরের শীতে ওকে কোনো পোশাক ছাড়াই ব্যালকনিতে শুতে দেওয়া। এরপর ৯ দিনের দিন জাঙ্কো একদিন ফোনের কাছে যায় আর পুলিশকে ফোন করে। কিন্তু পুলিশকে ফোন করে কিছু বলার আগেই হিরোশি সেখানে চলে আসে আর ফোনটা কেটে দেয়। এরপর পুলিশ কল ব্যাক করলে হিরোশি ফোন ধরে বলে যে ফোনটা নাকি ভুল করে লেগে গিয়েছিল। জাঙ্কো পুলিশকে ফোন করেছিল। এই জন্য হিরোশি ওর ওপর ভীষণ রেগে যায় আর জাঙ্কোকে খুব মারে। এত মারার পরেও যখন ওর মন শান্ত হয় না, তখন জাঙ্কোর পায়ে লাইটারের তেল ঢেলে দেয় আর একটু একটু করে জাঙ্কোর পাটাকে পোড়াতে থাকে, যাতে জাঙ্কো কোথাও না যেতে পারে। এরপর ১৬ দিনের দিন মিনাটোর বাড়িতে আরও ২টো ছেলে আসে। তারাও জাঙ্কোকে ধর্ষণ করে। তবে ওদের মধ্যে একটা ছেলে বাড়ি ফিরে ওর ভাইকে সবটা জানিয়ে দেয় আর ওর ভাই এই সমস্ত ঘটনা জানায় তার বাবা মাকে। সব শুনে তার বাবা মা কমপ্লেন করে পুলিশে আর মিনাটোর বাড়ি চলে যায়। কিন্তু সেদিন মিনাটোর বাবা মা বাড়িতেই ছিল। তাই পুলিশ ওদের এই বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশকে তারা জাঙ্কোর ব্যাপারটাই অস্বীকার করে। তারা জানায় এখানে এমন কিছুই হয় না। তাদের কথা পুলিশ বিশ্বাস করে নেয় আর সেখান থেকে চলে যায়। সেদিন যদি পুলিশ ওদের কথা বিশ্বাস না করে ঘরে তল্লাশি চালাতো, তাহলে হয়তো সেদিনই জাঙ্কোর উপর হওয়া অত্যাচার শেষ হয়ে যেত। কিন্তু না, সেটা আর হলো না। এরপর দিন কাটতে থাকলো আর জাঙ্কোর উপর অত্যাচার আরো বাড়তেই থাকলো। কোনো কোনো দিন তো ১২ জন আলাদা আলাদা লোক এসে জাঙ্কোকে ধর্ষণ করত। ওরা জাঙ্কোর হাত দড়ি দিয়ে ঘরের ছাদের সাথে বেঁধে রাখত আর ওকে পাঞ্চিং ব্যাগের মতো করে মারত। ততক্ষণ মারত যতক্ষণ না জাঙ্কোর মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। জাঙ্কোর নাক দিয়ে এত বেশি রক্ত পড়েছিল যে জাঙ্কো ঠিকমতো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারত না, মুখ দিয়ে নিঃশ্বাস নিত। ওরা ৪ জন সিগারেট খেয়ে সেটা জাঙ্কোর গায়ে, জাঙ্কোর গোপনাঙ্গে ঘষে নেভাত। মোমবাতি জেলে তার গরম মোম জাঙ্কোর সমস্ত শরীরে ফেলত। ততক্ষণ ফেলত যতক্ষণ না পুরো মোম শেষ হয়ে যাচ্ছে। ওরা আগুন দিয়ে জাঙ্কোর চোখের পাতা পুড়িয়ে ফেলেছিল। জাঙ্কোকে জোর করে আরশোলা, নিজের প্রস্রাব সব খাওয়াতো। এমনকি ওরা জাঙ্কোর বাম দিকের বক্ষের কিছু অংশ কেটে দিয়েছিল। শরীরের সমস্ত জায়গায় ছুঁচ ফুটিয়ে অত্যাচার করত। এরপর ওদের মনে শান্তি হতো না। মানুষ কতটা নির্মম হলে এমন করতে পারে? কারণ মারণ আর্তনাদ শুনেও মানুষের বুক কাঁপে না। ওরা এখানেই থেমে থাকেনি। জাঙ্কোর গোপনাঙ্গে কখনো বোতল, কখনো লোহার রড, কখনো কাঁচি ভরে দিত। এমনকি ওরা একদিন জ্বলন্ত বাল্ব পর্যন্ত সেই ১৭ বছর বয়সী কিশোরী মেয়েটির গোপনাঙ্গে রাখতেও ছাড়েনি। যা শুনলে পরে আমাদের শরীর কেঁপে ওঠে। সেই সমস্ত অত্যাচার জাঙ্কো সহ্য করেছিল। তারপরও তার দেহে প্রাণ ছিল, পালানোর আশা, বাঁচার একটা একটা আশা ছিল। এভাবে দিন কেটে ৩০ দিন হয়ে যায়। এতদিন ১৬ জন মিলে প্রায় ৪০০ বারের বেশি, হ্যাঁ, ৪০০ বারের বেশি জাঙ্কোর সাথে ধর্ষণ করে। জাঙ্কো আর হেঁটে বাথরুম করতেও যেতে পারত না। শরীর টেনে টেনে নিয়ে যেত বাথরুমের দিকে। এতবার ধর্ষণ হওয়ার ফলে জাঙ্কোর ব্ল্যাডার কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাই মাঝে মাঝে জাঙ্কো বাথরুমে যাওয়ার আগেই ওর প্রস্রাব হয়ে যেত। জাঙ্কোর শরীর এতটাই ভেঙে পড়েছিল যে ওর শরীরে আর খাবার হজম করার ক্ষমতাও ছিল না। জাঙ্কো জল খেলেও সেটা বমি করে ফেলত। আর সেই কারণে তাকে মারা হতো যে সে বমি কেন করেছে। এত অত্যাচার সহ্য করতে না পেরে জাঙ্কো ওদের কাছে মৃত্যু প্রার্থনা করত। কিন্তু সেই মানুষরূপী রাক্ষসগুলো ওকে মৃত্যু পর্যন্ত ভিক্ষায় দেয়নি। জাঙ্কোর শরীরের আঘাতগুলো এবার পচতে শুরু করেছিল আর সেই পচে যাওয়া আঘাত থেকে দুর্গন্ধ বেরোতো। ৪ জনের সেই কারণে আর জাঙ্কোকে ভালোও লাগতো না। কিন্তু নিজেদের শরীরের লালসা মেটানোর জন্য ওদের কাউকে না কাউকেই তো লাগতোই। তাই ওরা ২৭শে ডিসেম্বর জাঙ্কোকে একা বাড়িতে রেখে বেরিয়ে যায় আর একজন ১৯ বছরের মেয়েকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে হোটেলে নিয়ে যায়। তার সাথে ৪ জন মিলে আবার গণধর্ষণ করার পর মেয়েটিকে ছেড়ে দেয়। এই হলো সেই মেয়ে যার জন্য হিরোশি আর জো ওগুরাকে পুলিশ গ্রেফতার আর জেরা করা শুরু করে, যার কথা আপনারা আগেই শুনেছেন। এইভাবে ১৯৮৮ সালও শেষ হয়ে যায়। ১৯৮৯ সালের ৪ঠা জানুয়ারি হিরোশি আর ওর বাকি ৩ জন বন্ধু মিলে নতুন বছরের আনন্দ করছিল। আর এদিকে জাঙ্কো ওর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। সেই দিন হিরোশি জুয়া ধরনের একটি খেলায় অনেক টাকা হেরে যায়। ফলে হিরোশি সেদিন ভীষণ রেগেছিল।
ওরা চারজন মিলে সেই দিন জাঙ্কুকে অকথ্যভাবে লাথি ঘুষি মারতে থাকে। মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকা ক্লান্ত জাঙ্কুর মুখেও তারা গরম মোমবাতি ফেলতে থাকে। তারপর জাঙ্কুকে মাটিতে ফেলে লোহার ডাম্বেল ওপর থেকে ওর পেটে, ওর মুখে, ওর পায়ে ফেলতে থাকে। তারপর হিরোশি লাইটারের তেল জাঙ্কুর সমস্ত শরীরে ঢেলে ওকে জ্বালাতে থাকে। সেই দিন চারজন মিলে প্রায় 2 ঘন্টা ধরে জাঙ্কুর উপর এই অত্যাচার চালায়। প্রথম দিকে জাঙ্কু বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আর করেনি। একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল জাঙ্কু। 2 ঘন্টা ধরে অত্যাচার চালানোর পর ওরা চারজন ঘর থেকে বেরিয়ে যায়। তবে সেদিন জাঙ্কু আর এই অত্যাচার সহ্য করতে পারেনি। 40 দিনের এই মর্মান্তিক মৃত্যু অত্যাচার সহ্য করার পর 1989 সালের 4 জানুয়ারি রাত্রে জাঙ্কু মৃত্যু সুখ পায়। ভগবান এতদিন পরে সেই মেয়েটির দিকে চোখ তুলে তাকায় আর তাকে একটা মৃত্যু দেয়। জাঙ্কু আর বেঁচে থাকলে হয়তো ওর আরো অত্যাচার করতো ওর উপরে। পরের দিন মিনাটোর ভাই মিনাটোকে ফোন করে জানায় যে কাল রাত থেকে জাঙ্কু ওইভাবে এক জায়গায় পড়ে আছে আর নড়াচড়া করছে না। জাঙ্কু হয়তো মারা গেছে। সেই কথা যখন ওরা চারজন জানে তখন বাড়িতে ফিরে আসে আর জাঙ্কুকে চেক করে দেখে যে সত্যি জাঙ্কু মারা গেছে। এরপর ওরা চারজন জাঙ্কুর লাশকে কি করবে তার পরিকল্পনা করে। দুটো কম্বলের মধ্যে ভালো করে জাঙ্কুর লাশটাকে জড়িয়ে একটা বড় ব্যাগে ভরে দেয়। পুরো ব্যাগকে ভালো করে টেপ দিয়ে আটকে একটা 550 গ্যালন অর্থাৎ 208 লিটারের ড্রামে রেখে ভেজা কংক্রিট ভরাট করে দেয়। রাত 8টা নাগাদ তারা ড্রামটি টোকিওর কোটোতে সিমেন্টের ট্রাকে ফেলে দেয় তাকে। হিরোশি আর জো ওগুরার মুখে এই সমস্ত কথা শুনে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। কোনো মানুষ কি করে কারোর ওপর এমন অত্যাচার করতে পারে? তারপর পুলিশ বাকিদেরও গ্রেপ্তার করে। কিন্তু আফসোস যে তারা চারজন নাবালিগ ছিল বলে পুলিশ তাদের নাম জনসমক্ষে আনতে পারেনি এবং তাদের ফাঁসি বা কারাদণ্ডের মতো শাস্তি তখন দিতে পারেনি। তাই কোর্ট এদের চারজনকে ABC নামে ডাকত। যেহেতু জাঙ্কোর শরীর কংক্রিটের ড্রাম থেকে উদ্ধার করা হয়, তাই এই কেসের নাম দেওয়া হয় কংক্রিট এনকেসড হাই স্কুল গার্ল মার্ডার কেস। সুকান বুনসুন নামের একজন সাংবাদিক এই চারজনের নামে একটা ম্যাগাজিন প্রকাশ করে আর জাঙ্কোর সাথে হওয়ার সমস্ত ঘটনা লিখে প্রকাশ করে। উনি এটাও লেখেন যে যারা নাবালক অবস্থায় এমন কাজ করতে পারে তাদের জন্য কোনো হিউম্যান রাইটস মানা হবে না, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। জাঙ্কুর মা জাঙ্কুর ওপর হওয়া সমস্ত অত্যাচার শুনে পাগল হয়ে গিয়েছিলেন। 2রা এপ্রিল 1989 সাল জাঙ্কুর অন্তিম সৎকার হয়। সেদিন জাঙ্কুর স্কুলের প্রধান শিক্ষক জাঙ্কুর গ্র্যাজুয়েশন শেষ না হলেও গ্র্যাজুয়েশন একটা সার্টিফিকেট ওর পরিবারকে দেয়। যে ইলেকট্রনিক্স দোকানে কাজ করার কথা বলেছিল জাঙ্কু, সেই দোকানের মালিক কাজের ইউনিফর্ম জাঙ্কুকে দেয়। সেই দিন যদি জাঙ্কুর সাথে এমন ঘটনা না ঘটে যেত তাহলে ঠিক তার পরের দিনই জাঙ্কুর কাজের প্রথম দিন হতো। 1990 সালে নিম্ন আদালত হিরোশি মিয়ানো যে এই কেসের আসল দোষী তাকে 17 বছরের কারাদণ্ড দেয়। বাকি 3 জনকে 6 বছরের কারাদণ্ড। পরে এই ঘটনা যখন উচ্চ আদালতে আপিল হয় তখন এদের সবার কারাদণ্ড 3 বছর করে বাড়িয়ে দেওয়া হয়। পরে সেই 2 জন পুলিশকেও সাসপেন্ড করা হয় যারা মিনাটোর বাড়ি গিয়ে সেখানে তল্লাশি না নিয়ে ফিরে এসেছিল। সেদিন যদি তারা গাফিলতি না করত তাহলে আজ হয়তো জাঙ্কুর এমন অবস্থা হতো না। এরপরে জাঙ্কুর ঘটনার ওপর অনেকগুলো বই লেখা হয়, সিনেমাও বানানো হয়, গানও করা হয়। যে জায়গা থেকে জাঙ্কুর শরীর উদ্ধার করা হয়েছিল সেখানে জাঙ্কুর নামে একটা স্মৃতিস্তম্ভ করা হয়। সেখানে একটা পার্ক করা হয়েছে। না জানি সেই 17 বছরের মেয়েকে কি করে কতটাই না নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। যতদিন এই পৃথিবীতে মানুষের বাস থাকবে ততদিন জাঙ্কু ফুরুটা সবার মনে বেঁচে থাকবে। ভগবান ওর আত্মাকে শান্তি দিক।